নতুন করে বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরের নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যার শঙ্কায় দুর্গতরা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যা প্রকট। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটে টানা বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি। হালকা ও মাঝারি বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা। তৃতীয় দফার বন্যায় এখনো পানিবন্দী 5 লাখ মানুষ। বাড়তেছে, আবার তো মনের ভিতরে ভয় জাগতেছে যে আবার নাকি বন্যা হয়ে যায়। গত 1 মাস ধরে 2 দফা বন্যার কবলে সুনামগঞ্জবাসী। 3 দিন ধরে টানা বৃষ্টিতে দ্রুত বাড়ছে সুরমা নদীর পানি। এতে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 2 লাখ মানুষ নতুন করে পানিবন্দী। এছাড়া তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খলা অংশ তৃতীয়বারের মতো তলিয়েছে। গরু দিয়ে অনেক কষ্ট করতেছে, কচুরি বানা কাইটে নিয়ে গরু খাওয়াইতেছে। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অবজার্ভ করছি যে আসলে বৃষ্টিপাত কীরকম হচ্ছে। যদি এটা 300-র ভিতরে থাকে তাহলে খুব বেশি একটা ডেঞ্জারাস অবস্থা তৈরি হবে না, তবে এর বেশি হলে একটু হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে। চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। হাটবাজার যে তরি তরকারি আনবো তা আনতে পারছি না, চলাফেরার খুব সমস্যা। রাস্তা ভাঙি যা পানিতে, বন্যার পানিতে একবার ভেঙে গেছে। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে পানিবন্দী 45,000 মানুষ। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তলিয়েছে 10,000 হেক্টর জমির ফসল। জামালপুরে পানিবন্দী 6 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। পানি ঘরে থেকে নেমে গেছে, এখন কেদা আর কি বাসায় আছে, কেদা কুদে পাড়ায় আর কি রাস্তায় বাড়িতে হয়। নেত্রকোনায় সব নদ নদীর পানি বাড়ায় তৃতীয় দফায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপরে রয়েছে। প্রায় 1 লাখ মানুষ চরাঞ্চলে যারা রয়েছেন তারা পানিবন্দী। তাদের দুর্ভোগ এবং দুর্দশা সম্পর্কে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু গত 8 দিনেরও বেশি সময় ধরে বিপদসীমার উপরেই হয়েছে। ফলে এই দীর্ঘ সময় ধরে এই পানি বিপদসীমার উপরে থাকার কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বেশ কিছু চরের একদম পুরো এলাকায় এখন জলমগ্ন হয়ে আছে, শুকনো জায়গায় আসলে মেলানো মুশকিল। তো যারা বন্যার্ত মানুষ, যাদের ঘর বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে, তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে বাঁধে পলিথিন টাঙ্গিয়ে তারা গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়ে আছেন, এবং তারা বলছেন যে একটানা 10-12 দিন ধরে এই অবস্থায় থাকার কারণে এবং মাঝে মাঝে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু তাদের জীবন অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট এবং খাবারের সংকটের কথা তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে গবাদি পশু নিয়ে তারা বাঁধে উঠেছেন, সেই গবাদি পশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে চরাঞ্চলে কিন্তু এখন কোনো ঘাস পাওয়া যাচ্ছে না। অনেকের খড় কিন্তু নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। ফলে দূর দূরান্ত থেকে তারা কিন্তু খড় সংগ্রহ করছেন খুব চড়া দামে। তো আশঙ্কা করছেন যে বেশি দিন এই গবাদি পশু হয়তো সুস্থ রাখা সম্ভব হয়। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গবাদি পশু রোগব্যাধিও দেখা দিয়েছে। পাশাপাশি একটানা পানির মধ্যে থাকতে থাকতে অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের হাত পায়ে ঘা হয়ে গেছে এবং জ্বর সহ নানান পানিবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে 85টি মেডিকেল টিম মাঠে কাজ করছে, কিন্তু বাস্তবে বন্যার্ত মানুষের দুর্গম এলাকাগুলোতে কিন্তু এখনো কোনো স্বাস্থ্যকর্মীর সেভাবে সন্ধান পাওয়া যাচ্ছে না। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। 500-এরও বেশি মেট্রিক টন চাল এবং প্রায় 32 লক্ষ টাকা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিতরণের কথা তারা জানিয়েছে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে ঘুরে বিভিন্ন এলাকার লোকজন যেটি অভিযোগ করছেন যে অনেকে আছেন তারা একবারও এখনো রিলিফ সহায়তা পান নাই। কেউ কেউ 1 দফা পেয়েছেন শুকনো খাবার অথবা চাল। জরুরি ভিত্তিতে তারা সহায়তার জন্য প্রশাসনের লোকজনের কাছে ভিড় করছেন এবং জনপ্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়ত কিন্তু বন্যার্ত মানুষ তাদের সাথে যোগাযোগ করছে, তারা চালের জন্য স্লিপ চাচ্ছেন এবং খাদ্য সহায়তা চাচ্ছেন। খালেক আমাদের সাথেই থাকবেন। এবারে সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, গত 1 মাসে প্রায় 2 দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জবাসী। আবার 3 দিন ধরে টানা বৃষ্টিতে সুরমা নদীর পানিও বাড়ছে। কোন কোন উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
দেখুন, আমি যদি প্রথমে একটু নদীর অবস্থা যদি বলি, গত 3 দিনে টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজকে সকালে বিপদসীমা অতিক্রম করেছিল, অর্থাৎ বিপদসীমা 30 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু বেলা 12টা পর্যন্ত আমরা পর থেকে কিন্তু বৃষ্টিপাত না থাকায় নদীর পানি আবারও কমতে শুরু করেছে, অর্থাৎ এখন বেলা 3:30 পর্যন্ত আমরা খবর পেয়েছি 10 সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু এখনও বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেহেতু 2 দফা বন্যা কিন্তু এই মুহূর্তে চলমান ছিল, এর মধ্যে আবারও পাহাড়ি ঢল এবং অব্যাহত বর্ষণের ফলে নতুন করে আবারও এলাকা নতুন কিছু যেসব গ্রামে পানি ছিল, আগে পানি নেমে গিয়েছিল, সেই সব এলাকায় কিন্তু আবারও পানি প্রবেশ করতে শুরু করছে। বিশেষ করে সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর, তাহিরপুর এইসব এলাকায় প্রায় অন্তত শতাধিক গ্রামে কিন্তু আজকেই সকালেই কিন্তু পানি প্রবেশ করেছে। এবং কিছু গ্রামীণ সড়ক আমরা দেখেছি, গ্রামীণ সড়ক ডুবে গেছে। গত 2 দফা বন্যায় সুনামগঞ্জের গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছিল, অর্থাৎ 300 কিলোমিটার সড়কের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সব সড়কে আবারও কিন্তু পানি এসেছে। এই যে সড়ক দিয়ে মানুষ পায়ে হেঁটে যাওয়া এখন বড় দুষ্কর হয়ে গেছে, সেই সব সড়কে এখন আবার পানি উঠায় কিন্তু মানুষের একেবারেই যান চলাচল, মানুষের হাঁটাও একেবারে বন্ধ হয়ে গেছে। সেই সব সড়ক দিয়ে মানুষ কিন্তু নৌকা দিয়ে চলাচল করছে। অন্যদিকে যদি আমি বলি বসত ভিড়ার কথা, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গত 2 দফা বন্যায় সুনামগঞ্জে প্রায় 22,000 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তো এখন যে আবার 3য় দফা বন্যার কবলে পড়েছে, পাহাড়ি ঢলের সাথে যুক্ত হয়েছে কিন্তু ঢেউয়ের আঘাত, যেহেতু হাওর এলাকায় পানিতে টইটুম্বুর, প্রায় সবকটি হাওরে এখন উত্তাল ঢেউ রয়েছে, সেই ঢেউয়ের আঘাতে কিন্তু অনেক কাঁচা ঘরবাড়ি আমরা দেখেছি বিধ্বস্ত হচ্ছে। আর পাহাড়ি ঢল এবং ঢেউয়ের আঘাত এই দুই মিলিয়ে আসলে এখন মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সাথে। তিনি আমাকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা আবারও বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ এখন যদিও বৃষ্টিপাত নেই কিন্তু রাতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। যদি আবারও বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। তো সুনামগঞ্জে 1 মাস ধরে কিন্তু সুনামগঞ্জবাসী বন্যার সাথেই বসবাস করছেন। এখন আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষ এখন আজকে নতুন করে উঠেছে, এর আগেও কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে ছিল। তো সার্বিকভাবে আমরা বলতে পারি কবে নাগাদ সুনামগঞ্জের সড়ক এবং কাঁচা ঘরবাড়ি যে সমস্ত বিধ্বস্ত হয়েছে, কবে নাগাদ আবারও এইগুলা সেরে উঠতে পারবে সেই দুশ্চিন্তা এখন সুনামগঞ্জের মানুষ। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির, এ বিষয়ে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরাঞ্চল, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে আরও অন্তত 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি সারা দেশে অব্যাহত থাকতে পারে। এতে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে শনিবার থেকে কমে আসবে বৃষ্টির তীব্রতা। এদিকে আজ ভোর 6টা থেকে 3 ঘন্টায় 60 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে। আর সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে 309 মিলিমিটার। অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে এবং আজকেও এই ধারাটা অব্যাহত থাকবে। আর আগামীকাল এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা ক্রমান্বয়ে কমে যাবে। 3 ঘন্টা ঝুম বৃষ্টিতে পানিতে ভাসল ঢাকা। একটানা এই ভারী বর্ষণে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। সড়কে যানবাহন বিকল হয়ে ব্যাহত হয় চলাচল। নিচু এলাকায় বাড়িঘরে ঢুকে পড়ে নোংরা পানি। এতে ছুটির দিনে নাকাল হন রাজধানীবাসী। দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টি রাজধানীতে, এতে জলাবদ্ধতা প্রায় নগরীর বেশিরভাগ এলাকা। মিরপুরে টানা বর্ষণে পানির নিচে সড়ক। ছুটির দিন হলেও প্রয়োজনে বাইরে বেরিয়ে বিপাকে পড়েন অনেকে। একই অবস্থা ধানমন্ডির 27 নম্বরে। ভারী বৃষ্টিতে সড়কে প্রায় কোমর পানি। এতে বিকল হয় যানবাহন, ব্যাহত হয় চলাচলও। ফকিরাপুল, নয়াপল্টন, নিউ মার্কেট, কাউরান বাজার সহ রাজধানীর বেশিরভাগ এলাকা হয়ে পড়ে জলাবদ্ধ। এছাড়া নিচু এলাকায় বাড়িঘরেও ঢোকে পানি। পয়ঃবর্জ্য সহ নোংরা এই পানিতে পরিস্থিতি হয়ে পড়ে ভয়াবহ। অনেক কষ্ট হচ্ছে, এই মুহূর্তে দরকার নৌকা।
আসা যাওয়া মনে হয় হাট বাজারে যাইব মানুষ, চলাফেরা, অফিসে যাইব, সব সমস্যা। গত 2 বছরে এরকম কোনোদিন পানি হয় নাই এইখানে অ্যাকচুয়ালি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। ডুববাসীর এই কালভার্ট এবং এই খাল বন্ধ করে দেওয়ার কারণে আজকে ডুববাসী তলায় যেতেছে। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, ড্রেনেজ সিস্টেম তো উন্নত হয় না, আর রাস্তায় খানাখন্দে ভরা, খুব সমস্যা, কখন যে কি সমস্যা হয়ে যায়। পরে পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে সড়কে চলাচলে হাতে সময় নিয়ে বাইরে বেরোনোর পরামর্শ দেয় ডিএমপি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বর্ষার মৌসুমের অজুহাতে বেড়েই চলেছে শাকসবজির দাম। 2-3 দিনে প্রতিটি সবজির দাম বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া এখনও পেঁয়াজ ও আলুর দর চড়া। ব্যবসায়ীরা এই বাড়তি দামের জন্য দুষছেন মধ্যস্বত্বভোগীদের। আর ক্রেতাদের অভিযোগ, মনিটরিংয়ের অভাবে লাগামহীন বাজার। রাজধানীর বাজারে 80 থেকে 120 টাকার নিচে মিলছে না কোনো শাকসবজি। বর্ষা মৌসুম আর জলবদ্ধতার অজুহাতে বাজারের বিক্রেতারা প্রায় সব শাকসবজির দাম কেজিতে বাড়িয়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। হাতেরপুল বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, কেজিতে বেগুন 120, টমেটো 200, করলা 110 থেকে 120, গাজর 150 থেকে 160 টাকায় মিলছে। আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর পেঁয়াজের কেজি এখন 120 থেকে 125 টাকা। ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। আজকে একটু দাম বেশি বলতেছে তুলনামূলক, এর আগেও বৃষ্টির আগে যেগুলো কিনছি তার চেয়ে আজকে 20-30 টাকা সবগুলোই বেশি। গ্রামে আছে 5 টাকা 7 টাকা কেজি ঢেঁড়স, এখানে ঢেঁড়স হলো 80 টাকা কেজি। পেঁয়াজ, আলু প্লাস অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির খরচ বহন করা আসলে দিনে দিনে খুবই কষ্টকর হয়ে পড়তেছে। তো আমি মনে করি এক্ষেত্রে আসলেই মানে সরকারের কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। তবে বিক্রেতাদের দাবি, মধ্যস্থতাভোগীদের প্রভাবে বাজারে বাড়ছে প্রতিটি পণ্যের দাম। তাছাড়া ভারী বৃষ্টিতে পণ্যের ঘাটতির কথাও জানান তারা। যারা বড় বড় ব্যবসায়িক তারা দামগুলি বাড়াচ্ছে, ছোটোখাটো ব্যবসায়িকরা কিছুই করতে পারে না। 1 বস্তা পেঁয়াজে তারা কি সিন্ডিকেট করবে, 70-80 কেজি মাল। আর যারা হাজার হাজার টন নিয়ে ব্যবসা করে তারাই মূলত দেশের উঠানামা করা দাম। জিনিসের চাহিদার তুলনায় আমদানি কম। সাধারণ মানুষের অভিযোগ, সরকারের বাজার মনিটরিং আগের তুলনায় কমেছে, ফলে অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাজারে পেঁয়াজের দামের অস্থিরতার সঙ্গে যুক্ত হয়েছে সবজির অস্বাভাবিক দাম। পেঁয়াজের দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটের কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা, আর সবজির দামের জন্য দেয়া হচ্ছে বৃষ্টি বন্যার অজুহাত। অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার বাজারে গত সপ্তাহেও পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে 90 থেকে 100 টাকায়। তবে এখন খুচরায় কেজি ঠেকেছে 120 টাকায়। সপ্তাহের ব্যবধানে এমন বাড়তি দামের হিসাব মেলাতে পারছেন না ক্রেতারা। আর এখানে 3000 কেজি, আজকে মনে করেন 4500, 4200, 4000 কোনো পিস নেই। বাড়তি দামের জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এখন বর্তমান বাজার হচ্ছে আপনার 4400 পর্যন্ত, পেঁচা হচ্ছে 120 টাকা কেজি। দেশে পেঁয়াজের দামের ওঠানামা নির্ভর করে ভারত থেকে আমদানির ওপর। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত 1 সপ্তাহে 1100 মেট্রিক টন পেঁয়াজ আমদানির তথ্য পাওয়া গেছে। আমদানিকারকরা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করায় কিছুটা কমেছে আমদানি। ভারতে পেঁয়াজের দাম কিন্তু কম আছে, কিন্তু এক্সপোর্ট ডিউটি ভারতীয় সরকার দেওয়ার কারণে প্রতি কেজিতে 20 থেকে 25 রুপি তাদের এক্সপোর্ট ডিউটি লাগছে। এখনকার পেঁয়াজের হয়তো ইন্ডিয়া এককভাবে রাজত্ব করতেছে। যদি বহির্বিশ্ব থেকে মাল আসে সেক্ষেত্রে কোনো ব্যাপারই না। চট্টগ্রামের বাজারে পেঁয়াজের সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 20 টাকা বেড়ে দাম উঠেছে 190 টাকায়। বেড়েছে সবজির দামও। অন্যতম উৎপাদনকারী জেলা বগুড়ায়ও সবজির দাম বেশ চড়া। বেগুনের কেজি উঠেছে 120 টাকায়, মরিচের কেজিতে গুনতে হচ্ছে 220 টাকা। বৃষ্টি বন্যার অজুহাতে সবজির দাম চড়েছে বরিশালের বাজারেও। সব জায়গায় যে পানি কেজি উঠছে, তো এই জন্য অনেক জায়গা তলাই গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। যে জায়গায় আছে অল্প আছে, এই জন্য দাম বেশি। 1 কেজি আপনার করলা যদি কিনতে যায় তো 120 টাকা বর্তমানে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। বাড়তি দামের কারণে বাজারে এসে কেনাকাটায় কাটছাট করতে হচ্ছে অনেককেই। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় 14 মাস পর 32 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে আসামিদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে স্বজনদের। প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ তারা। 2023 সালের 25 এপ্রিল রাতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাল নোমান এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। পরদিন নিহত নোমানের ভাই 18 জনের নাম উল্লেখ সহ মোট 33 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার 1.5 বছর পার হলেও প্রধান আসামি আবুল কাশেম জিহাদি এখনও ধরাছোঁয়ার বাইরে। বেশিরভাগ আসামি আছেন জামিনে। আবুল কাশেম জিহাদিকে দোষারোপ করে এসেছি, যেহেতু তার নির্বাচনটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিকে নোমানের সাথে তার বিরোধ, এবং নোমানকে সে প্রকাশ্যেই হত্যা করবে বলে বিভিন্ন জায়গায় অপপ্রচার ছাড়িয়েছে। মামলা যারা ধরা গেছে জামিনে আসছে, তারা আসার পর থেকে আবার সংঘবদ্ধ। এখন আমার জীবনের লাইফ রিস্ক। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদা পাটোয়ারি দাবি করেন, মূল আসামিদের অন্তরালে রেখে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার অধিকতর তদন্তের দাবিও জানান তিনি। যেভাবে তদন্ত করে গণভাবে অভিযুক্ত করেছে, এতে আমার সন্দেহ হয় সঠিক তথ্যটা তদন্তকারী কর্মকর্তা উদ্ঘাটন করতে পারে নাই। যদি সে উদ্ঘাটন করতে পারত, তাহলে এতজনের বিরুদ্ধে সিএস দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অভিযুক্ত 32 জনের অনেকেই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অভিযোগপত্র গ্রহণের পরে বিচার আমলেই, সাক্ষী প্রমাণ আমলেই যথাযথ বিচার ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যায় জড়িত থাকার অভিযোগে 32 আসামিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জড়িতরা কোটা আন্দোলনের ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য প্রকাশ করেছে। সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আইনমন্ত্রী বলেন, দেশে আইন অমান্যকারী ও বিশৃঙ্খলাকারীদের কোনো রকম ছাড় দেয়া হবে না। এর আগে মন্ত্রী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশনে এসে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে, এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। গত বছরের মতো ভিড় না থাকলেও দেশের বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারে চলছে পুরো দমে বেচাকেনা। উৎপাদন কম হওয়ায় দাম চড়া। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, 15 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম। প্রতিদিন এ বাজারে 25 থেকে 30 কোটি টাকার আম কেনা বেচা হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর কানসাট আমবাজার। বরি আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়, দাম চড়া। প্রতিমন ফজলি ও আম্রপালি বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকায়। ল্যাংড়া ও খিরসাপাত আম বিক্রি হচ্ছে 6 থেকে 8000 টাকা মন। তবে উৎপাদন কমের কারণে সব কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন কম হলে বাজার দর বাড়ে, কিন্তু আমার কৃষক তো টাকা পাচ্ছে না। আমার কৃষক 50টা বাগানে 2-3টা বাগানে আম হয়েছে, সবগুলো মার চলে গেছে। শীতের তীব্রতা ছিল, আমের মুকুল আসতে দেরি, তারপরে আমের মুকুল আসার পর বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তনের নানান প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনছেন। কানসাট বাজার থেকেই প্রতিদিন 250 থেকে 300 টাকা আম সরবরাহ হচ্ছে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। 9 থেকে 11 লক্ষ টাকার আম একটি গাড়িতে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সব মিলিয়ে আমাদের এই বাজার থেকে 25 থেকে 30 কোটি টাকার আম প্রতিদিন বেচে কেনা হয়। কৃষি বিভাগ বলছে, এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,50,000 টন কম আম উৎপাদন হবে। যে এবছর আমরা হয়তো 4.5 লাখ মেট্রিক টন উৎপাদন হবে, কিন্তু আসলে এই অল্টারনেট বেয়ারিং এবং এই কারণগুলোর কারণেই আমরা আশা করছি যে এই বছর 3 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আমাদের উৎপাদনটা হবে। এবার আমের উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মলিকিউলার ল্যাব না থাকায় ক্যান্সার শনাক্তে হচ্ছে দেরি।
পাশাপাশি বাড়ছে রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয়। রোগ নির্ণয় ছুটতে হচ্ছে ঢাকা বা দেশের বাইরে। এদিকে কর্তৃপক্ষ বলছে বিশেষায়িত ক্যান্সার ইউনিটের কাজ চলছে। 2 মাস আগে হঠাৎ গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুর গ্রামের ষাটূর্ধ্ব আব্দুল মন্নান। শুরুতে স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিলেও পরে বিশেষায়িত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তবে নানা পরীক্ষা চলতে থাকে রোগ নির্ণয়ে। পরে জানা যায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তিনি। তখন যে পর্যায়ে ধরা পড়ছে এ পর্যায়ে একদম মনোভঙ্গতা সবার। ভুক্তভোগীরা বলছেন জটিল রোগের ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন স্থানে ছুটোছুটি করতে করতেই রোগীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। এতে একদিকে ভোগান্তি বাড়ে, অন্যদিকে খরচ বাড়ে কয়েক গুণ। নির্ণয় করার পরেই তো ট্রিটমেন্ট শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা খুব হয়রানির শিকার হই। বিশেষ করে ঢাকায় যেতে হয়, অনেক সময় ঢাকার বাইরে বাংলাদেশের বাইরেও যেতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগে গড়ে প্রতিদিন 30 জনের বেশি রোগী আসছেন। রোগ শনাক্তে অত্যাধুনিক মলিকুলার ল্যাব না থাকায় ক্যান্সার শনাক্তে নানা জায়গায় ঘুরতে হয় রোগীদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, পুরো জেলাতেই নেই জটিল রোগ নির্ণয়ে এই অত্যাধুনিক মলিকুলার ল্যাব। মলিকুলার ল্যাবের মাধ্যমে আমরা যে পরীক্ষাটা পাই যে টার্গেট থেরাপি লাগবে অথবা ইমিউনোথেরাপি, জিন থেরাপি, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আবার আরও ইম্পর্টেন্ট লিকুইড বায়োপসি, আমরা এটা আরও দেখতে পারি যে ওর ক্যান্সার, যে তার জেনেটিক্যালি তার ক্যান্সার হবে কিনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ক্যান্সার ইউনিটের কাজ চলছে। মলিকুলার ল্যাব স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। আমাদের প্যাথোলজিস্টরা কিন্তু তারা 5 বছর যা পারতেন না তার চেয়ে তারা কিন্তু অনেক ভালো রোল প্লে করছে। আর যদি সরকারের জন্য এই 8টা মলিকুলার ল্যাব করাটা খুব বেশি কঠিন হবে না। সঠিক পরিসংখ্যান না থাকলেও চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 4 লাখের বেশি, বলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি সংশ্লিষ্টরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে গ্রেপ্তারকৃতদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার ঘের থেকে মাছ ধরার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 17 কেজি রুই মাছ ও জাল জব্দ করা হয়। এই ঘটনায় কোটালীপাড়ায় মৎস্য অফিসের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। বগুড়ার শেরপুরে স্কুল ছাত্র তামিম হাসানকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 4টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার জাকির হাসান। জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার এমদাদুল হক। গত 10 জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তামিম। একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় তামিমকে ভয় দেখিয়ে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করে এমদাদুল। পরে মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। গোপালগঞ্জে রসগোল্লার পর এবার ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রোঞ্জে তৈরি গয়না। বৃহস্পতিবার এই পণ্যটি জিআই স্বীকৃতি লাভ করে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, 12 মার্চ ব্রোঞ্জে তৈরি গয়নাকে জিআই পণ্যের অন্তর্ভুক্তির জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়। তিনি আরও জানান, ব্রোঞ্জে তৈরি গয়না গোপালগঞ্জের 100 বছরের ঐতিহ্য। বাংলাদেশ ছাড়া ভারতেও এই গয়নার যথেষ্ট চাহিদা রয়েছে। এই গয়না কারিগরদের নানা ডিজাইন সরবরাহ, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত সহ প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান জেলা প্রশাসক। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনাকে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনারা জানেন এর পূর্বে আমাদের গোপালগঞ্জের রসগোল্লা, সেটিও আমার জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এজন্য অত্যন্ত আমরা আনন্দিত। চট্টগ্রামের শাহিদ হোসেন মনা হত্যার ঘটনায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট 6 আসামি গ্রেপ্তার হলেন। দুপুরে চট্টগ্রামে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গত 7 জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর রেয়াজউদ্দিন বাজারে মনাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে মূল হোতা জুয়েল সহ 4 জনকে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে নগরীর বাকলিয়া থেকে আবুল কাশেম নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে ওই ঘটনার সাথে অভিযুক্ত আরও 4 জন মূল আসামি সহ তাদের নেতৃত্ব প্রদান করেছে যারা, এবং যারা তাকে আঘাত করে চুরিকাঘাতে হত্যা করেছে, এরকম প্রধান 4 জন আসামি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে আমাদের কোতোয়ালি থানার একটা চৌকুশ টিম তাদেরকে গ্রেপ্তার করে। লক্ষ্মীপুর সদরের গঙ্গাপুর গ্রামে গৃহবধূ মিনু বেগমকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহতের ছেলে শিমুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর 1টার দিকে মিনু বেগম জ্বালানির জন্য সুপারির বাগানে খোল পাতা খুঁজতে যান। পরে ফিরে না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। রাতে নিজ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সুপারি বাগানে মিনু বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তার স্বজনরা। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে নিয়মিত চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। 55 বছর পর রুটটি চালু হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন নীলফামারী সহ কয়েক জেলার বাসিন্দারা। তবে 2 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন সুবিধা। বাণিজ্যের গতি বাড়াতে বন্দরটি পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ। যাত্রী চলাচল ও বাণিজ্য সুবিধা বাড়াতে তা আবার চালুর উদ্যোগ নেয় 2 দেশ। সে লক্ষ্যে 2022 সালের 1 জুন শুরু হয় মিতালি এক্সপ্রেসের চলাচল। গত বছরের নভেম্বরে চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবন নির্মাণের মাঝপথেই উদ্বোধন করা হয়। 8 মাসেও তা শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না ইমিগ্রেশন সুবিধা। এইখানে ইমিগ্রেশন না থাকায় আমাদেরকে ঢাকা যেতে হচ্ছে। ঢাকা যাওয়া আসা আমাদের প্রায় কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা খরচ। আমাদেরকে আবার ঢাকা যাইতে হচ্ছে, ঢাকা থেকে আবার ট্রেনে চিলাহাটি হয়ে আবার ইন্ডিয়া ঢুকতে হচ্ছে, এবং আমাদের সময় শ্রম দুটাই আমাদের যাচ্ছে। উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে ইমিগ্রেশনের পাশাপাশি স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরটি চালু হলে এখানে আমরা এই উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী রয়েছে যারা ভারতে পণ্য আমদানি রপ্তানি করে, তাদের আমদানি রপ্তানি ব্যয় কমে আসবে এবং পণ্যের দাম অনেক কমে আসবে। ইন্ডিয়া থেকে যে মালপত্র আসতেছে, প্রতিটা ট্রাক আসতে 15 থেকে 20 দিন ডিটেনশন লাগে। এই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হয় ভর্তুকিরা। তো এটা কিন্তু আমাদের মালের উপরই পড়ে কস্টিংটা। তো এই পোর্টটা চালু হলে আমার মনে হয় ওই ডিটেনশন যেটা লাগে সেটা লাগবে না। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার চিলাহাটি স্থলবন্দর, রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামো পরিদর্শনে গিয়ে জানান, বন্দরের কার্যক্রম চালুর জন্য 2 দেশের সরকার কাজ করছে। ভারত বাংলাদেশ मैत्री অনেক মজবুত मैत्री আছে, নিরন্তর এটা আর মজবুত হবে, আর স্ট্রং হবে। অ্যান্ড 2 দেশের মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। বন্দরটি পুরো চালুর পর বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে স্থানীয়দের আর্থসামাজিক পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।